আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই গরমে যতটুকু ভালো থাকা যায় এবং দেশের অস্থিরতার মধ্যে যতটুকু ভালো থাকা যায়, তাই নয় কি? তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি এত বেশি কথা হয়েছে এবং এটা বোধহয় সারা পৃথিবীতেই বিদ্যমান। বউ শাশুড়ির সম্পর্ক, সে বিষয়টি নিয়েই আজকে আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। এই সম্পর্কটি অম্লমধুর যদি আমরা বলি, সেই রকম আর কি। এর সঙ্গে বোধহয় শুধু অম্লমধুর না, তিতাও বোধহয় আছে। করলার বা নিম মিশিন্দা যেটিই হোক না কেন, তিক্ততাও রয়েছে যদি সেটা অম্লমধুর না হয়। সেক্ষেত্রে কেন বলছি, বেশ কিছুদিন হয়ে গেল একজন পুলিশের কর্মকর্তা, যিনি র্যাবে নিযুক্ত ছিলেন, পোস্টেড ছিলেন, তিনি তার অফিসিয়াল পিস্তল ব্যবহার করে সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। তার নাম হচ্ছে পলাশ সাহা। তিনি মারা গেছেন এবং তিনি বিয়ে করেছিলেন যে মেয়েটিকে, তার নাম হচ্ছে সুস্মিতা সাহা। আমি এতদিন তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি এই কারণে যে তখন ফেসবুকের এবং সামাজিক মাধ্যম, যেটা ফেসবুক বলছি, সামাজিক প্ল্যাটফর্মে এবং এখানে সেখানে আনাচে কানাচে পাড়ায় মহল্লায় আড্ডায় স্কুল কলেজ সবখানে এই বিষয়টি কিন্তু আলোচিত হচ্ছিল। তো এত বেশি আলোচনা হচ্ছিল যে আমি ভাবলাম যে আলোচনাটা একটু থিতিয়ে যাক, তারপর এটি নিয়ে কথা বলবো। সে কারণে আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি ভাগাভাগি করতে এসেছি। যে যারা আমাকে শুনছেন তারা অধিকাংশই হয় বউ, না হলে শাশুড়ি, না হলে তারা বউ হবেন এরকম পর্যায়ের, যে এখনও তারা সংসার শুরু করেননি এরকম, অথবা যারা সংসার থেকে ছেলে বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেছেন, সংসার থেকে দায়িত্ব থেকে পুরোপুরি বিদায় নেননি বা নিয়েছেন। এই যে বললাম যে দায়িত্ব থেকে বিদায় নেওয়া, এইখানেই হচ্ছে সমস্যা। আমরা সুস্মিতা এবং পলাশ সাহা ক্ষেত্রে যেটি দেখি, অর্থাৎ সুস্মিতার শাশুড়ি মূলত যেটি দেখি, সেখানে দেখা যায় যে সুস্মিতার সঙ্গে পলাশের মা বা সুস্মিতার শাশুড়ির সম্পর্কটা গড়ে ওঠেনি। গড়ে ওঠা মানে, একটি মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে যায় তখন কিন্তু তার সমস্ত কিছু ফেলে, দীর্ঘদিনের একটা 22 বা 23 বা 24 বা 25 বছরের একটি মেয়ে সম্পূর্ণ তার পরিচিত অঙ্গন, ভুবন, তার পরিচিত ঘর, তার পরিচিত বিছানা, বালিশ, তার ব্যবহার্য জিনিসপত্র, সমস্ত কিছু ফেলে কিন্তু সম্পূর্ণ একটি অজানা বাড়িতে যায়। অজানা বাড়িতে শুধু নয়, অজানা জায়গা শুধু নয়, অজানা পরিবেশ শুধু নয়, মানুষগুলোও সব অচেনা। কোনো ক্ষেত্রে হয়তো ছেলেটির সঙ্গে তার আগে থেকে সম্পর্ক ছিল, বিবাহের পূর্বেই তাদের পরিচয় ছিল বা প্রেম ছিল, যেটাই বলি না কেন, কিন্তু পরিবেশটা তো আলাদা। কিছু কিছু আছে যে পূর্ব পরিচিত বা আত্মীয়র মধ্যে বিয়ে হচ্ছে, সেটির কথা সম্পূর্ণ আলাদা, কিন্তু সেটির সংখ্যা তো খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা সম্পূর্ণ একটি অপরিচিত পরিবেশে চলে যায়। তার এত দিনের আবাল্যের বেড়ে ওঠা শৈশব, কৈশোর, যৌবন, এই দীর্ঘ সময়টা ফেলে দিয়ে সে একটি নতুন পরিবেশে নতুন মানুষদের ওখানে চলে যায়। সে চলে যাওয়াটাই শুধু যদি হতো তাও অসুবিধে হতে ছিল না। সেই যাওয়াটার পেছনে যে সামাজিক কারণ আছে বা ধর্মীয় কারণ আছে, সেটি সব ধর্মের মধ্যেই এই বিধান যে এরকম বিবাহ মাধ্যমে দু একটি ছাড়া মাতৃতান্ত্রিক সমাজে সেখানে ছেলেরাই মেয়ের বাড়ি আসে, সবটাতেই মেয়েদেরকে যেতে হয়। সেই যাওয়াটা খুব বেশি সমস্যা হতো না যদি না ওই পরিবেশটার সঙ্গে মেয়েটি সহজে খাপ খাওয়াতে পারত। মেয়েটি কিন্তু সবখানেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খাপ খাওয়াতে চেষ্টা করে, এটাই ওদের প্রকৃতিই তাকে
শিখিয়ে দেয় জন্মগতভাবে যে তাকে অন্য একটি পাত্রের আকার ধারণ করতে হবে, কিন্তু সেই পাত্রের আকার ধারণ করতে হলে তার যে সময়টা দরকার সেই সময়টা অনেক পরিবারই দেয় না। আর এই না দেওয়ার ফলে সেই মেয়েটিকে বুঝতে চায় না। মেয়েটির সঙ্গে সহমর্মিতার সঙ্গে যদি পরিবারের সদস্যরা শুরু থেকে ব্যবহার করত, তাহলে হয়তো মেয়েটি এতটা, অনেক সময় বলা হয় যে বউ খুব খারাপ ব্যবহার করে, এই করে সেই করে, সেটি করতো না। কিন্তু যেহেতু সে প্রথম অবস্থায় চায়, অধিকাংশই ব্যতিক্রম 2-4টি ছাড়া অধিকাংশই সংসার করতে আসে এবং চায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু সেইটা যখন তাকে দেয়া হয় না, অর্থাৎ বিভিন্নভাবে তাকে মানসিকভাবে নিগৃহীত করা হয়, মানসিকভাবে তাকে পর্যুদস্ত করা হয়, মানসিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়, অর্থাৎ কথা এবং কাজের দ্বারা। হাত দিয়ে মারলেই শুধু মার হয় না, বিভিন্নভাবে তাকে লাঞ্ছনা দেয়া হয়, যার ফলে মেয়েটি হয়তো অনেক ভালো ছিল, সেই শ্বশুর বাড়িটাকে অত্যন্ত আপন করে নিতে পারত, কিন্তু দেখা যায় এইসব কারণেই সে কী করে, বিগড়ে যায়। সে তখন আর নিজেও মুখ খুলতে শুরু করে, এবং যখনই সে মুখ খোলে তখন কিন্তু আর শ্বশুরবাড়ির লোকের সেটি ভালো লাগে না। কিন্তু শ্বশুরবাড়ির লোক কিন্তু আগে ভাবে নাই যে এই বিষয়টি হবে, এই বিষয়টি যে হবে এটি কিন্তু শ্বশুরবাড়ির লোক ভাবে না। তারা মনে করে যেহেতু মেয়েটিকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, এই মেয়েটির উপর কর্তৃত্ব তাদের। স্বামীর তো আছেই, তারপরে শ্বশুর শাশুড়ি, এক্ষেত্রে দেখা যায় শ্বশুরের দিকটা কমই থাকে, 2-1টি ব্যতিক্রম ছাড়া। শাশুড়ি, ননদ, যা যদি থাকে, দেবর যদি থাকে, বিভিন্নভাবে মেয়েটিকে কথায় কাজে বিরক্ত করতেই থাকে। অর্থাৎ তাকে যে খাপ খাওয়ানো, অর্থাৎ আর একটি পাত্রে সে যে এসেছে, নিজের অবস্থানকে সেই পাত্রের মধ্যে রেখেছে, সেই পাত্রের আকার ধারণ করার যে সময়টুকু, সেই সময়টুকু তাকে দেয়া হয় না। আর এই না দেওয়ার ফলে, না দিতে চাওয়ার ফলে কি হয়, বিড়ম্বনা দেখা দেয়। তখনই কিন্তু নানা ধরনের সমস্যা আরোপিত বলবো না, সমস্যা তৈরি হয়। আমরা শুরু করেছিলাম পলাশ সুস্মিতার কথা নিয়ে। পলাশের ক্ষেত্রে কিন্তু একই দেখা যায়। প্রথমেই দেখা গেল পলাশের ওয়াইফ যে, স্ত্রী যে সুস্মিতা সাহা, তাকে দায়ী করে বারবার বিভিন্ন ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা গেল বিভিন্নভাবে মানুষ গালি দিয়ে, নোংরাভাবে গালি দিয়ে এবং সমালোচনা করে বিভিন্ন পোস্টও দেওয়া শুরু করলো। তারপরে 1-2 দিন না যেতেই দেখা গেল যে পলাশের মায়ের বিপক্ষে পোস্ট দেওয়া শুরু হলো। এই সব কিছু পড়ে এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে আশেপাশের মানুষের জীবন দেখা দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ আমার দেখা যে জগৎটা, সেখানেও এরকম শাশুড়ি বউয়ের হাজারো কাহিনী আছে। সেটি দেখে যেটি আমার মনে হয়েছে সেটি কিন্তু আপনাদের সঙ্গে বলতে এসেছি বা ভাগাভাগি করতে এসেছি। পলাশের বাবা খুব কম বয়সে মারা যায়। পলাশের মা কষ্ট করে তার সন্তানদের মানুষ করেন। পলাশের বোন আছে, পলাশের ভাই আছে আরও 2টি। কিন্তু পলাশ যেহেতু ভালো চাকরি করে, তার প্রতি তার মায়ের দাবি বোধহয় একটু বেশিই ছিল। এখানেই সমস্যা। আমরা যারা মা, তারা ভাবি আমার সন্তান বড় হয়েছে, সেটি ছেলে হোক মেয়ে হোক, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মায়েরা মনে করে তার ছেলেটি বড় হয়নি, তার ছেলেটি এখনও সেই ছোটই আছে, সে এখনও মা ছাড়া কিছু বোঝে না, এখনও মাকেই খাবার দিতে হবে, এখন মাকেই সব কিছু করে দিতে হবে, এইরকম একটি ধারণা কিন্তু অধিকাংশ মা পোষণ করে থাকেন। কিন্তু ছেলেটি যে অনেক বড় হয়ে গেছে, ছেলেটির যে আর একটি জগৎ তৈরি হয়েছে, ছেলেটির জীবনে যে আর একজন নারী এসেছে, সেটি মা মেনে নিতে পারেন না অনেক ক্ষেত্রেই। এবং এটা দেখা যায় বেশিরভাগই সেই সব নারীদেরকে যারা স্বামীকে হারিয়ে সন্তান মানুষ করেন। তখন সন্তানই তার কাছে একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় এবং সন্তানকে তিনি আঁকড়ে ধরার চেষ্টা করেন। এই আঁকড়ে ধরে বাঁচতে চাওয়াটাই বিড়ম্বনার সূত্রপাত ঘটায়।
এরপরে ছেলেটি বড় হয়, ছেলেটিকে বিয়ে দেন, প্রাকৃতিক নিয়মে সামাজিক নিয়মে বিয়ে দিতে হয়, বিয়ে দেন, তারপরে দেখা যায় বিড়ম্বনার শুরু। এক্ষেত্রেও তাই হয়েছে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পলাশ বিয়ে করার পরেও পলাশের স্ত্রী কোনো রান্না করলে সেটি ভালো বললেই পলাশের মা খুব বিরক্ত হন, সে খাবার ধরে ফেলে দেন। পলাশ যদি অফিসে যাওয়ার সময় পলাশের স্ত্রীকে বাই বলে যান বা তার দিকে তাকিয়ে হাসেন বা যে কোনো কথা বলে, একজন হাজব্যান্ড ওয়াইফ খুব স্বাভাবিক একটি বিষয়, সেটিকে যখন ভালোভাবে দেখতে পারেন না, এমন কি তাদের একান্ত নিজস্ব ভুবনটাকেও তার মা সহ্য করতে পারেন না, এটি কিন্তু শুধু পলাশের মা না, অনেক মাই পারেন না, তখনই কিন্তু ঝামেলাটা শুরু হয়। এক্ষেত্রে পুরুষের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে পুরুষ তার মা এবং স্ত্রীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ বলবো না, হ্যান্ডেল বলবো আমি, অর্থাৎ মা এবং স্ত্রীকে যার যার জায়গায় যেভাবে যতটুকু দেয়া দরকার, যেভাবে তাদেরকে চালানো দরকার সেভাবে যখন করে, তখন কিন্তু সমস্যা হয় না। এখানে পুরুষের ব্যক্তিত্বের একটা বিশাল জায়গা রয়েছে, অর্থাৎ ব্যক্তিত্ববান পুরুষ ঠিকই জানে তার মাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, স্ত্রীকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। স্ত্রীর প্রাপ্যতা এবং মার প্রাপ্যতাকে সে আলাদাভাবে বিবেচনা করতে পারে বা করে থাকে। কিন্তু ব্যক্তিত্বহীন পুরুষ, অর্থাৎ মার সেই পুরুষ যে শরীরে আকারে বয়সে বড় হয়েছে কিন্তু মানসিকভাবে মায়ের প্রতি নির্ভরশীল থেকে যায়, তার ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি বলে দেখা যায়। কারণ একজন স্ত্রী দুদিন 4 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস অনেক কিছু মেনে নেয়, কিন্তু এরপরেই কিন্তু আর মানতে চায় না, যেটি সুস্মিতা এবং পলাশ সাহার ক্ষেত্রে ঘটেছে। এখানে পুরুষের উচিত ছিল তাকে, তার মাকে, পুরুষ মানে যে কোনো মায়ের ক্ষেত্রে আমি বলবো, তার উচিত ছিল মাকে মায়ের জায়গায় রাখা এবং স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখা। কারণ একজন পুরুষ যখন বিয়ে করেন তিনি তখন খুব ভালো করেই জানেন যে স্ত্রীর প্রাপ্যতা কতটুকু, স্ত্রীর প্রতি তার কতটুকু দায়িত্ব আছে, কর্তব্য আছে। দেখা যায় কি যে বিয়ের আগে হয়তো ছেলেটি অফিস থেকে এসে মাকেই ডাক দিয়েছে বা কোনো জিনিস আনলে মার হাতেই দিয়েছে, পরবর্তীতে বিয়ের পর যখন দেখা গেছে যে অফিস থেকে এসে তো স্ত্রীকে সে ডাকছে বা স্ত্রীর সামনে যে দাঁড়াচ্ছে বা কোনো জিনিস আনলে সেটা স্ত্রীর হাতে দিচ্ছে, খুবই স্বাভাবিক এটি। মা এটি সহ্য করতে পারেন না, আবার অনেক ক্ষেত্রে স্ত্রীও সহ্য করতে পারেন না। সে মনে করে তার স্বামী তার কাছে এই জিনিসটা দেবে, আর মা মনে করে ছেলে তো আগে আমার কাছেই দিত, বিয়ের পর সে পর হয়ে গেছে, সে আমাকে দেয় না, অন্যকে দেয়। নারীকে ভাবতে হবে যে সবাইকে একদিন তার জায়গা ছেড়ে দিতে হয়। যিনি শাশুড়ি তিনিও একদিন কিন্তু এই ঘরে বধূ হয়ে এসেছিলেন এবং তার শাশুড়ির জায়গাটিতে তিনি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে নিজের আয়ত্তে এনেছেন। খুব স্বাভাবিকভাবে তার পুত্রবধূ কিন্তু সেটাই করবে, এটাই প্রকৃতি। শাশুড়িকে মনে রাখতে হবে যে প্রতিটি নারী সংসার করতে চায়, তার নিজস্ব শখ থাকে, নিজস্ব পছন্দ থাকে, সে সেভাবে ঘর গোছাতে চাইতে পারে, সেই ফার্নিচারটা কিনতে চাইতে পারে, সেই গাছটা সে লাগাতে চাইতে পারে, অনেক কিছু, সেই রান্নাটা সে করতে চাইতে পারে। কারণ শাশুড়ির সঙ্গে পুত্রবধূর একটি জেনারেশন গ্যাপ আছে, সেটা বুঝতে হবে। তাছাড়া পরিবেশগত পার্থক্য তো থেকেই যায়। শাশুড়ি হয়তো এক পরিবেশে বড় হয়েছে, পুত্রবধূ হয়তো আর এক পরিবেশে বড় হয়েছেন, শাশুড়ি হয়তো পুত্রবধূর মতো এত শিক্ষিত নন, সেক্ষেত্রে অনেক কিছুই তার অজানা থাকে। অর্থাৎ দুজনের মধ্যে যে এই একটি বিশাল গ্যাপ, সেই গ্যাপটাকে মেনে নিতে হবে এবং সেই গ্যাপটাকে খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হবে। অর্থাৎ শাশুড়িকে ধরে নিতে হবে যে তিনি এতদিন যে সংসারটি করেছেন সেখানে একজন নতুন মানুষ এসেছে, যাকে পরবর্তী দিনে এই সংসার করতে হবে বা এই সংসারের কর্ত্রী হতে হবে না, হবে সে। এই বোধটি যখনই থাকবে, অর্থাৎ ছাড়তে শিখবেন, নিজের অধিকার বোধ যখন ছাড়তে শিখবেন সেই নারী বা সেই মা বা সেই শাশুড়ি, তাহলে কিন্তু সমস্যা কমে যাবে, একেবারেই কমে যাবে।
কারণ অনেক ক্ষেত্রে এটিও তো আছে, শাশুড়ি বউয়ের সম্পর্ক একদম মা মেয়ের মতো। অনেক সময় আমরা বলে থাকি যে শাশুড়ি আমার মায়ের মতো, আবার অথবা শাশুড়ি বলে থাকেন ছেলের বউ আমার মেয়ের মতন। কেউ তো মেয়ে বলেন না বা কেউ তো মা বলেন না। সেই জন্যই শাশুড়িকেও ভাবতে হবে যে এটি মেয়ের মতো মেয়ে নয়। কারণ মেয়েকে 10 কথা বললে হয়তো সেও 10টা শুনিয়ে দেবে, কিন্তু পরেক্ষণে আবার মা বলে ভুলে যাবে সেটি। ছেলের বউ কিন্তু 10টা না, একটা শোনালেই কিন্তু তার দোষ হয়ে যাবে এবং সে কিন্তু ভুলবেও না। এই যে পার্থক্য, আবার শাশুড়ির ক্ষেত্রেও তাই। তাকে 10 কথা শোনালে সে ভুলে যাবে মেয়ে যদি শোনায়, কিন্তু ছেলের বউ শোনালেই কিন্তু তিনি সেটি ভুলবেন না। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে আমাদের মেনে নিতে হবে। শুধু শুধু বলার অবকাশ নাই যে আমার ছেলের বউ এবং ছেলে, আমরা ছেলের বউ আবার মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে একজন নারী তার মেয়ে তার বাসায় এসে থাকুক, তার ইচ্ছে মতো চলুক, তার জামাইকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করুক, তাতে তার কোনো অসুবিধা নেই। তিনি খুব খুশি হন যে তার জামাই মেয়ের কথা খুব ভালো করে শোনে। কিন্তু যখনই তার ছেলের বউ, ছেলে যদি ছেলের বউয়ের কথা শোনে কোনো কিছু, তাহলেই তখন সেই নারী রাগান্বিত হন বা বিরক্ত হন বা অশান্তি করেন, যে বলে থাকেন যে আমার ছেলে তো বউয়ের কথা ছাড়া কোথাও চলে না, ওঠে না, বসে না। এই যে এক ধরনের চিন্তা, সেই চিন্তা থেকে যদি আমরা বাড়াতে মানে কি বলবো, বের হয়ে আসতে না পারি, তাহলে পলাশ সাহার মতো ঘটনা কিন্তু ঘটবে। পলাশ সাহার ঘটনা নতুন নয়, এরকম ঘটনা কিন্তু ঘটেছে আরও। আমার ধারণা পলাশ সাহা তার মা এবং তার স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, সেটিকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি, পরিচালনা করতে পারেনি। না পারার ফলে তার মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং হতাশা তৈরি হয়েছে। হতাশাগ্রস্ত হওয়ার ফলেই সে কিন্তু আত্মহত্যা করেছে। এটি কিন্তু তার কাছে কাম্য নয়, কারণ সে একজন পুলিশ অফিসার ছিল। পুলিশ অফিসার অনেক কঠিন জিনিস মোকাবেলা করতে হয়। এইটুকুন মোকাবেলা যদি সে করতে না পারে, তাহলে কিভাবে সে পুলিশের চাকরি পেয়েছে আমি জানি না, কারণ সেখানে সাইকোলজিক্যাল টেস্ট হয়। আমাদের সমাজে পলাশ সাহার মতো শত শত হাজার হাজার ছেলে আছে এবং সেই সব সংসারে কিন্তু খুব অশান্তি থাকে। হয়তো আত্মহত্যার মতো ঘটনা ঘটে না, কিন্তু অশান্তি থাকে। সেই পরিবারে সেই ছেলেটির বউ কখনো সুখী হতে পারে না, সে মাও কিন্তু সুখী। সংসারে যদি অশান্তি থাকে তাহলে কি মা সুখী হতে পারে? পারে না। কিন্তু প্রচুর মা এরকম আছে যে দেখা গেছে শাড়ি কিনে এনেছেন, হয়তো ছেলেটি মায়ের জন্য এনেছে, বোনের জন্য এনেছে, স্ত্রীর জন্য এনেছে। যখনই বলেছে এই শাড়িটি তার স্ত্রীর, তখনই দেখা গেছে বোন বা মা সেই শাড়িটি আগে পছন্দ করে নিয়েছে। বোন বলেছে আমার পছন্দ হয়েছে, এটাই আমি নেব, বা মা বলেছে না মেয়েকে দেওয়ার জন্য। এরকম ঘটনা কিন্তু হাজার হাজার আছে। আবার দেখা গেছে একটি পরিবারে কোনো উৎসবে মা বোন সবার জন্য নতুন কাপড় এসেছে, ছেলের বউর জন্য আসে নাই, বা যে মেয়েটি বাড়ির বধূ তার জন্য কোনো কিছু কেনাকাটা করা হয়নি। এটিও কিন্তু তাকে বুঝতে হবে, ওই নারীটি বধূ হয়ে এসেছে মানেই সব কিছু থেকে বঞ্চিত হবার জন্য নয়। অনেক পরিবারে দেখা যায় সবাই খাওয়া দাওয়া করার পর যা থাকলো না থাকলো বউ বাড়ির বউকে খেতে হবে। কেন? বাড়ির বউয়ের কি পুষ্টির দরকার পড়ে না? তার কি ভালো খাবার দরকার পড়ে না? তার কি ভালো খাবার ইচ্ছেও হয় না? সে নারী বলেই কি তার সব ইচ্ছে জলাঞ্জলি দিতে হয়েছে? নারী বলেই কি তাকে পাতিল মোছা খেতে হবে? সে একবারই বউ এসে কিন্তু ওই মেয়েটি হয়তো তার পরিবারে তার মা আদর করে তাকে মুরগির রান খাওয়াতো, মাছের মাথা খাওয়াতো, তার বাবা হয়তো তার পাতের রুই মাছের মাথাটি মেয়ের পাতে তুলে দিত। কিন্তু সেই মেয়েটি যখন শ্বশুরবাড়িতে আসে তখন অনাদর এবং অবহেলার শিকার হয় এবং দেখা যায় কিছুদিনের মধ্যেই সেই মেয়েটি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তার যে সাইকোলজিক্যালি সে মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত, এই খবরটি কিন্তু কেউ রাখে না। হয়তো একটি চমৎকার একটি মেয়ে ছিল, ভদ্র শান্ত শিষ্ট চমৎকার একটি মেয়ে ছিল, হাসি খুশি, সেই মেয়েটি হাসতে ভুলে যায় এবং সেই মেয়েটি কথায় কথায় রাগ করে। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরিবারে যখন ছেলের বিয়ে করে
পুত্রবধূ নিয়ে আসে, তখন আমরা যারা বয়স্ক নারী আছি, যারা শাশুড়ি হই বা হব বা হয়েছি, তাদের উচিত তার ভুবন থেকে বিদায় নেওয়া, আস্তে আস্তে করে নিজেকে সরিয়ে নেওয়া। কারণ সে তো অনেক দিন সংসার করেছে, এখন যে নতুন এসেছে তার নতুন ভুবন, নতুন পৃথিবী, সে নতুনভাবে আঁকতে চায়, নতুনভাবে সাজাতে চায়, নতুনভাবে রং দিতে চায়। সেই রং দেওয়াতে আমরা সাহায্য করি, তাহলেই পলাশ সাহার মতো কাউকে আর পৃথিবী থেকে বিদায় নিতে হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। যখন এটি শুনবেন তখন আমাদের সামনে যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উৎসব আমরা উদযাপন করে ফেলেছি। সেই উদযাপন করার মধ্য দিয়ে সকলকে ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।